দুদকের ক্ষমতা আছে, বা দুদকের ওই একজন চেয়ারম্যান বলছিলেন না দুদকের দাঁত নাই, দাঁত উঠছে কি আমার সন্দেহ। দুই প্রধানমন্ত্রী এক না, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী আর সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী দুটো দুই জিনিস কিন্তু আসলে না, মানে এটা আপনি আমার চেয়ে আরো প্রধানমন্ত্রী না অবশ্যই খালেদ সাহেব আপনি কোন অংশ কম জানেন না। না না, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের কাছে যেতে চাই। যে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, আসলে দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে একটু রাষ্ট্রের দুর্নীতির প্রসঙ্গে আসার আগে একটু মানে আপনার বা আপনার দলের কথা একটু বলতে হয়। আপনি যেহেতু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন, আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পরে এক পক্ষ কিন্তু আপনাদের দলের ভিতর থেকেই বলতে শুরু করেছিল যে আপনি এক ধরনের সরকারের সাথে আতাত করে বা সরকার সমর্থিত দলের সাথে আতাত করেই আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং আপনাকে অব্যাহতি দেওয়া, আদেশ প্রত্যাহার করা, নানা ধরনের ঘটনা ঘটেছে। আপনি কি মনে করেন যে আপনি আসলে আইনজীবীদের ভোটেই সভাপতি হয়েছেন, নাকি এইটার মধ্যে আসলেই কোনো আতাত ছিল? ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। ধন্যবাদ। আমি আসলে তো আপনি জানেন বোধহয়, আমাদের পাঠক জানে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আমি এই পর্যন্ত এর আগে 9 বার নির্বাচন করেছিলাম, 2 বার সদস্য এবং 7 বার সেক্রেটারি ছিলাম, এবং 7 বার ছিলাম কন্টিনিউয়াসলি। সুপ্রিম কোর্টের বারের ইতিহাসে কিন্তু 2 বারের বেশি কেউ সেক্রেটারি কখনো হয়নি। তো প্রত্যেকবারই তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নমিনেশন দিয়েছিল, আর এবার দিয়েছিল বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব নিজে নমিনেশন ঘোষণা করে দিয়েছিল, এবং আমরা সেই সময় প্রমিস করেছিলাম যে আমরা উইল ফাইট টু উইন দ্য ইলেকশন। উই ফট and we won the election. এর মধ্যে ইন্টারনাল কিছু ভুল বোঝা হয়েছে, মানে আমি এটা কথা বলতে চাই না, বাট আমার সুপ্রিম কোর্টের ইতিহাসে আমার যে 9টা নির্বাচনে 10টা নির্বাচনে আমার হারার কোনো ইতিহাস নেই। আপনি কিভাবে আশা করছেন যে কারোর সঙ্গে? আর আমার জীবনে আমি কখনোই এই, আপনি জানেন আমার জীবনটা সংগ্রামী জীবন। 96-2001 সাল পর্যন্ত আমি বাংলাদেশের ব্যারিস্টার মধুসূদনের সঙ্গে প্রায় 90% পলিটিক্যাল মামলা আমি ফেস করেছি, জান্নাতুল কর্মীদের। 111 বিএনপির পক্ষ থেকে তো দেখছেনই, এবং ঝুঁকি নিয়ে ফকাল মামলা করছিল, এবং আমার তো আরো বড় বড় আইনজীবীরা ছিল। তো ইভেন এখনো ফেস করছি। আমার নিজের বিরুদ্ধে প্রায় সুপ্রিম বারের সেক্রেটারির বিরুদ্ধে বা প্রেসিডেন্টের বিরুদ্ধে এত মামলা কখনো জীবনে হয়নি। আমার বিরুদ্ধে 46টা মামলা আছে। তো আমার জীবনে কোনো কম্প্রোমাইজ নেই, কোন রকম আপোষ নেই। আমি সংগ্রাম করি, কিন্তু আমার সংগ্রামী জীবন সংগ্রাম করি। আমি জিতেছি, আমি আইনজীবীদের সমর্থনে জিতেছি। আমি বর্তমানে বার কাউন্সিলের সদস্য আছি। বার কাউন্সিলের পরপর 3 বার নির্বাচিত সদস্য, 3 বছরের মেয়াদ। তো সেখানেও তো দলের মন ননন্দে আমি জিত, আমার লয়াররা ভোট দেয়, যে কারণে ভোট দেওয়া পছন্দ করে। এটা কেউ ব্যাখ্যা করলে সেটা তার পার্সোনাল ম্যাটার হয়তো। আমি এদিকে দিতে চাই না। জনাব মাহমুদ্দিন খোকন, আমার একটা ব্যক্তিগত কৌতূহল হচ্ছে এরকম যে, ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনাকে যেমন মনোনয়ন দিয়েছিলেন, আপনাদের ফুল প্যানেলকেও সেরকমই মনোনয়ন দিয়েছিলেন। তো এইটা কি হওয়া সম্ভব যে ধরেন উনার মনোনীত প্যানেলের উপর আইনজীবীদের আস্থা নাই, যারা আপনাকে ভোট দিয়েছেন তাদের আস্থা হচ্ছে ব্যক্তি আপনার উপর? বিষয়টা কি এরকম? যেহেতু তারা পাস করে নাই, আপনি পাস করেছেন, 4 জন মাত্র আপনার প্যানেল থেকে পাস করেছে, আপনি সহ। এটা না, আমরা 4 জন পাস করেছি। আমরা যদি আমাদের একটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত হয়েছিল, যে সিদ্ধান্ত দিয়েছিল সামাও, যে কোনো কারণে দিয়েছিল যে নির্বাচন নিয়ে আমাদের কোনো অসুবিধা ছিল না, নির্বাচনে আমরা মোটামুটি হ্যাপি। নির্বাচন ছিল, ভোট গণনার সময় সামওয়ান সেড দ্যাট, বলছে যে ভোট গণনা যাবেন না আপনারা, এবং কমিশনে যারা আমাদের চেয়ে উদ্যোগ হয়ে নিয়েছে তার জন্য ভোট গণনার সময় কিন্তু তারা অনেক কারচুপি করেছে, অনেক দুর্নীতি করেছে। যদি ভোট গণনা আমরা থাকতাম, সুপ্রিম কোর্ট বার ডিসিশনে এবার 14টা আসনে প্রায় 1200 আসনে আমরা পেতাম। যে কারণে আমি বলতে চাই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। চ্যাপ্টারটা ক্লোজ বটে, আপনি বিব্রত হবেন না। আমি শুধু জানতে চাই যে তারা যখন ভোটটা চুরি করলো, আপনাকে কেন মার্সি করলো? তারা আপনাকে কেন বাদ দিল সেই চুরি থেকে? আমাকে মার্সি করে নাই। ভোট আমাদের লাস্ট হাফ এন আওয়ার আগে গেলাম, ভোট প্রায় গণার শেষ সময় তারা আগে ছিল। আমি যাওয়ার পরেই আমি চেক দিলাম, জাল দিয়াতে একজন ভোট আরেকজনে দিচ্ছে। এই জন্য আমি মাত্র সামান্য ভোটে দিচ্ছি, 100 ভোট হয়তো আমি জিতার কথা, এখানে 2000 ভোটে জিতার কথা। আমার বিশ্বাস, এদেরকে আমি চিনি। আমি তো এখানে প্র্যাকটিস করি, সারাক্ষণ এখানে থাকি। এখানে বার কাউন্সিলে ছিলাম, এখানে
অনেকেই আমার সময় মেম্বার হয়েছে প্রায় 5-6 হাজার, আই নো, এবং এক্সিট পড়লে আমার তো বুঝতে পারছি ভোটার পজিশনটা কি আছে, কিন্তু আমাদের হয়তো ওই সিদ্ধান্তটার কারণে হয়তো এটা যে কারণে দিয়েছে সিদ্ধান্তটা যারা দিয়েছে, কারণ আমরা ভোট করলে কিন্তু আমরা মেজরিটি পেতাম, তখন তার মানে প্যানেল মেজরিটি জিতত। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার জনাব খুরশিদ আলমের কাছে আমি একটু ফিরে আসি। জনাব খুরশিদ আলম খান, আমি একটু যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক এবছর সবল ব্যাংকগুলির সাথে দুর্বল ব্যাংকগুলিকে একীভূত করছে বা করতে চাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, ব্যাংকগুলো দুর্বল হলো কি কোনো প্রাকৃতিক কারণে না মানব সৃষ্ট কারণে? যদি প্রাকৃতিক কারণে হয়, মানে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগে, তাহলে আমার কোনো কথা নাই। যদি মানব সৃষ্ট কোনো কারণে হয়, আমার একটু কথা আছে। আপনার কাছে জানতে চাইছি। জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই মানব সৃষ্ট কারণে, কারণ বাংলাদেশে যে অর্থ পাচার গুলা হচ্ছে সেগুলা আপনি দেখুন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকের লোন, টাকা নেই এক খাতে খরচ করে অন্য খাতে টাকা পাচার করে দেয়। এখানে অবশ্যই সেন্ট্রাল ব্যাংকের তো একটা বড় ব্যর্থতা ছিল এবং এখনো বর্তমানে আছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, একজন জিএম, তাদের বিরুদ্ধে হাইকোর্টের রেস্ট্রিকশন আছে, নট টু লিভ দ্য কান্ট্রি এবং সুমুট রুল পেন্ডিং। এই সবকিছু যদি আমরা একই সঙ্গে দেখি, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানগুলির কেন্দ্রীয় সংস্থা হিসেবে অবশ্যই তার একটা দায় আছে। তবে আমি একটু আশাবাদী হচ্ছিলাম, বর্তমান যিনি গভর্নর মিস্টার আব্দুর রউফ তালুকদার, সম্ভবত যদি ওনার নাম আমার ভুল না হয়, ওই ভদ্রলোক আসার পরে আমার কাছে ওনার কথাবার্তা খুব ভালো মনে হচ্ছিল এবং আমার কাছে পজিটিভ মনে হচ্ছিল। এবং মার্জার অফ ব্যাংকিং, উনি যে থিওরিটা আগাচ্ছিল, এটা কিন্তু আমার কাছে খুবই পজিটিভ। যদিও এটা নিয়ে ইকোনমিস্টের মধ্যে মিক্সড রিয়াকশন আছে। আমাদের দেশে একটা সমস্যা হলো কি জানেন, কেউ যদি কোনো স্টেপ নিতে যায়, ওর কাজটা শেষ করার আগেই সমালোচনা শুরু হয়, এটা ভালো হবে না, এটা খারাপ হবে না। আমার কথাটা হলো, একটু আমি বলি, মানে খালেদ সাহেব, এক ভদ্রলোক যখন একটা স্টেপ নিচ্ছে, তাকে কাজটা করতে দেন। কাজ করার পরে আপনি অ্যাসেসমেন্ট করবেন, ওনার কাজের মূল্যায়নটা করবেন। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাবসিকুয়েন্ট যে স্টেপগুলা, সেটা আমার কাছে কিন্তু ভালো লাগেনি আমার ব্যক্তিগতভাবে। যেমন মার্জার অফ ব্যাংক, উনি স্ট্রিক্ট থাকতে পারেননি। যখন বেসিক ব্যাংক মুভমেন্ট করলো, ন্যাশনাল ব্যাংক বললো আমরা তার সঙ্গে যাব না, তখন তার বাংলাদেশ ব্যাংক কম্প্রোমাইজ করতে থাকলো। এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংক যে ন্যাক্কারজনক ঘটনাটি করলো, আমার কাছে মনে হলো সাংবাদিকদেরকে সেখানে ঢুকতে না দেয়া। এটা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের একটা সেন্ট্রাল অথরিটি, লাইসেন্সিং অথরিটি, হ্যাঁ, একটা ব্যাংকের, প্রত্যেকটা ব্যাংকের সেখানে আর্থিক খাত কিভাবে কাজ করছে, এটা তো দেশের মানুষ জানতে চায়। দেশের মানুষ জানার জন্য একমাত্র মাধ্যম হলো গণমাধ্যম। গণমাধ্যম কর্মীরাই যদি সেখানে ঢুকতে না পারে, তাহলে সাধারণ মানুষ জানবে কিভাবে? আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকের খুব ইমেচিউর একটা সিদ্ধান্ত। আপনি ধরুন, আমাদের সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির আদালতে সাংবাদিকরা ঢুকে এবং প্রধান বিচারপতি, অন্য বিচারপতি মহোদয় কি কি বলছেন না বলছেন, সবগুলো কিন্তু পত্রিকায় আসছে। ডে টু ডে ইভেন্টস গুলো রিপোর্টিং হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার থাকে, সেখানে বাংলাদেশ ব্যাংকে কেন থাকবে না? আমার মনে হয় যে আপনি খুব মানে উপযুক্ত জায়গায় প্রশ্নটা নিয়ে এসেছেন। আমরা কয়েকটা গুচ্ছ প্রশ্ন আপনাকে করতে চাই। একটা কথা হচ্ছে যে আপনি মানবসৃষ্ট অপরাধের কথা বলছেন, আপনি বাংলাদেশ ব্যাংকের দায়ের কথা বলছেন। যদি মানবসৃষ্ট কারণে এই অপরাধ হয়, তবে তা কি আসলে যারা এটা করেছে সেটা কি তাদের ভুল, সেই মানবদের ভুল নাকি অপরাধ? এই ক্ষেত্রে ভুল হলেও আমার একটা কথা আছে, অপরাধ হলেও আমার একটা কথা আছে। আপনার কাছে কি মনে হয়, তারা ভুল করেছে না অপরাধ করেছে? আপনি ঋণ খেলাপের কথা বলছেন। না, অবশ্যই এটা ভুল না। অপরাধ এখনো আমি বলতে পারবো না, অপরাধ বলা যাবে না যতক্ষণ একটি কম্পিটেন্ট আদালত তাকে অপরাধী হিসেবে যদি ডিক্লেয়ার না করে। দেখুন, আমাদের দুর্নীতি দমন কমিশনের, বা আমি যে মামলাগুলি করছি, যে মামলাগুলির সঙ্গে আমি ইনভলভ, তার ম্যাক্সিমাম মামলা হলো আর্থিক খাত সংশ্লিষ্ট। এই পিকে হালদার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, বেসিক ব্যাংক, সবগুলাই। তো এখানে তো মানব সৃষ্ট, অবশ্যই মানব সৃষ্ট। ভুল তো অবশ্যই না। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, ঘুষ
দিয়েছে, ঘুষ খেয়েছে, একজন বেনিফিট হয়েছেন, আর ব্যাংকের অফিসাররা আমার মনে হচ্ছে যে এত পরিষ্কার করে আর কেউ বলতে পারতো না। তার মানে এই ব্যাপারটি আপনি একজন নাগরিক হিসাবে অনেক ভালো মতোই এটি আসলে জানেন, গত কয়েক বছর ধরে এটি দেখা হচ্ছে। আমার কাছে প্রশ্ন, কোনো না কোনো মাধ্যম থেকে জানলেই তো দুর্নীতি দমন সেই সব ঋণ খেলাপিদের, এক সেকেন্ড বেরসা মাহমুদুল খোকন, সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ চালানোর কথা, যেই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে একই গোষ্ঠী ব্যাংক খাত ধ্বংস করছে, শেয়ার বাজার ধ্বংস করছে। আমরা ফরাসউদ্দিন আহমেদ সাহেবের কাছ থেকে শুনছি যে যারা 1000 টাকা দুর্নীতি করলে আমাদেরকে জেলে থাকতে হচ্ছে, 10,000 কোটি টাকা দুর্নীতি যারা করছে তারা সরকারের পাশে থাকছে, যেটি ফরাসউদ্দিন আহমেদ সাহেব বলছেন। দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে কি করছে? বেরসা মাহমুদুল খোকন বলছেন যে তিনি একমত না। আমরা শুনবো বেরসা মাহমুদুল খোকনকে, আপনি একটু শুরু করে রাখেন, কারণ এই বিষয়টা নিয়ে আমরা আসলে আর একটু কথা বলতো। আমরা একটু মাহমুদুল খোকন, আমি শুধু আপনাকে এক লাইন বলছি, দুর্নীতি দমন কমিশনের যে ফাইন্যান্সিয়াল ক্রাইম গুলো এখন ইনভেস্টিগেশন, ট্রায়াল, ইনকোয়ারি আছে, তার মধ্যে হয়তো 2-1টা ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম ব্যাংকই আছে। ম্যাক্সিমাম ব্যাংকই আছে। বেরসা মাহমুদুল, আমি এই প্রশ্ন নিয়ে আবার একটু আসবো আপনার কাছে, ম্যাক্সিমাম ব্যাংক কিভাবে আছে, কোন জায়গায় আছে। বেরসা মাহমুদুল খোকন, আপনার মন্তব্য, আপনি মন্তব্য করতে চাইছিলেন যেখানে আপনি একমত না। আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যত দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিতে দুদক জড়িত। কেউ জড়িত? এই যে 5 কাটা যে এদিকে অ্যাভয়েড করতেছে, কোনো অ্যাকশন নিচ্ছে না, সেটা কিন্তু জেনে শুনে অ্যাকশন নিচ্ছে না দুদক ইনভলভ। আবার অনেক জায়গায় দুদক কিন্তু অনেকটা একদম সুন্দর সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে না ও ভালো মনে তদন্ত পাওয়া যায়নি। আপনারা বলছেন বেনজির আহমেদ সাহেব সম্বন্ধে বলছেন, আদিস সাহেব সম্বন্ধে সেনা প্রধান। আমি মনে করি না দুদকে